ডক্টর ইউনূস রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন এবং প্রেস খানিকটা করেছেনও, এবং যার ভয়াবহতা তো আমরা গত 1.5-2 বছর ধরে দেখছি। এবং মার্কিন এজেন্ট ইউনূসের সেই রিসেট বাটনে প্রেস করার অংশ হিসেবে এখন খোদ যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে সরাসরি হাত দিতে চাইছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষায় এবং শহীদদের ডাটাবেস তৈরিতে, পাশাপাশি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তালিকায় এবং সেই ইতিহাস সংরক্ষণে মার্কিন পাবলিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সোমবার আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন, এবং খুব স্বাভাবিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে তো আমাদের নানান ধরনের ইতিহাস নিয়ে কথা উঠবে, এবং সেই সুযোগে তিনি বললেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন বললেন যে তারা এসব বিষয়ে সহায়তা দিতে চান। কেন এত কিছু থাকতে তারা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে হাত দিতে চাইছে? সমীকরণটা মেলানো একটু জরুরি। এবং এ কথা তো আর নতুন করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে 71-এ এই বাংলায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল তাতে সরাসরি সমর্থন ছিল যুক্তরাষ্ট্র এবং চীনের। সেই গণহত্যা সংগঠনের জন্য পাকিস্তান যেসব অস্ত্র ব্যবহার করেছিল তার অধিকাংশই এসেছিল এই দুই রাষ্ট্র থেকে। মার্কিন কংগ্রেসের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াইট হাউসের বিশেষ নির্দেশে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন এবং তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসেঞ্জারের পরিকল্পনায় পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা ট্যাঙ্ক, অস্ত্র, গোলাবারুদ সব কিছু দিয়ে আসছিল, সরবরাহ করে আসছিল। এমনকি মার্কিন কংগ্রেসের নজরদারি এড়াতে ইরান এবং জর্ডানের মাধ্যমে বোমারু বিমান পাঠানোর আয়োজন করেছিল। নিক্সন বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারমাণবিক যুদ্ধেরও হুমকি দিয়েছিল। আর সপ্তম নৌবহর তো রওনাই দিয়ে দিয়েছিল তাদের নির্দেশে। এগুলো আমাদের সব জানা ইতিহাস। এগুলো বলছি এই কারণে যে আমাদের সমীকরণটা মেলানো প্রয়োজন। যুক্তরাষ্ট্র কেন আজ অবধি আমাদের গণহত্যাকে স্বীকৃতি দেয়নি? আমাদের উপরে যে গণহত্যা সংগঠন করা হয়েছিল, এই গণহত্যার কথা তো ওই সময়ই তাদের বিভিন্ন গোপন নথিতে নিজেরাই স্বীকার করেছে। আর একটা উদাহরণ দিই, একটা বিষয়ে, সেটা হচ্ছে যে 71-এর 28শে মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড তিনি সিলেক্টিভ জেনোসাইড নামে একটি তার বার্তা পাঠিয়েছিলেন, টেলিগ্রাম করেছিলেন ওয়াশিংটনের কর্মকর্তাদের কাছে। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। আবার 6 মার্চ মার্কিন দূতাবাসে কর্মরত 20 জন কূটনীতিক তারা একটি প্রতিবাদ লিপি পাঠায়, যাতে স্বাক্ষর করেছিলেন সেই কনসাল জেনারেল আর্চার ব্লাড, যেটি ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। এটি পাঠানো হয়েছিল 6 এপ্রিল। ওইখানে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, মানে ওটিকে আওয়ামী সংঘাত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল, সেটাই বলা হয়েছে এখানে। সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলছিলেন। আমাদের উপরে চালানো যে গণহত্যা, তার বিভৎসতা দেখে তারা বাধ্য হয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছিলেন। এবং সেখানে উল্লেখ ছিল যে সাধারণ মার্কিনরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন। 8 এপ্রিল জেনারেল ব্লাড আরও একটি টেলিগ্রাম পাঠান। সেখানে লেখা ছিল, হিন্দুদের উপরে যে নগ্ন পরিকল্পিত ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছে তার ক্ষেত্রে গণহত্যা শব্দটি পুরোপুরি প্রযোজ্য। এমনকি চলতি বছর
20শে মার্চ মার্কিন প্রতিনিধি সভায় পরিষদের অন্যতম সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান তিনি একটি প্রস্তাব উত্থাপন করেন 71-এ বাংলাদেশের উপরে সংঘটিত যে নারকীয় তাণ্ডব চলেছে সেটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব তোলেন। প্রস্তাবে বলা হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয় এবং তার যে পরিসংখ্যান নিহতের শহীদদের সেই জায়গা থেকে গণহত্যা হিসেবে এটিকে অভিহিত করা হোক বা এই প্রস্তাবে স্বীকৃতি দেওয়া হোক। যুক্তরাষ্ট্র সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে মানে তার মার্কিন কংগ্রেসে এটি তার পাশ হয়নি প্রতিনিধি সভায়, তো সেই যুক্তরাষ্ট্র কেন এত উদ্গ্রীব হয়ে পড়ল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকা নিয়ে? এবং যেই জামাত তারা নিজেরাও আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে চায়। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করে তখন বেশ কিছু অধ্যাদেশ দ্রুতগতিতে পাস হয়। তার মধ্যে একটি মানে দ্রুতগতি বলতে প্রথম অধিবেশনেই পাস হয়। তার মধ্যে একটি ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2025, সেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার বিষয়গুলো সংজ্ঞায়িত করা ছিল নতুন করে, সেখানে আপত্তিকর কিছু ছিল না। তবে তার মধ্যে জামাত ইসলামের নাম ছিল। বর্তমান প্রধান বিরোধী দল জামাত সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে চায়। জামাত বাংলাদেশের ইতিহাস নির্ধারণ করবে, ইতিহাস লিখবে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র আমাদের ইতিহাস শহীদদের তালিকা তৈরিতে সহায়তা করবে। বড় অদ্ভুতভাবে সব মিলে যাচ্ছে। এবং পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু। এই 21 শতাব্দীতেও তাদের এই মিত্রতা নতুন কিছু নয়। তার ইতিহাস তো বললামই যে তারা কতটা সোনায় সোহাগা ছিল বা এখনো আছে। বলছি বৈশ্বিক ভূ রাজনৈতিক জায়গা থেকে এখনো পর্যন্ত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একে অন্যের সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশে ইউনূস সরকারের সময় থেকে যেই অপ্রতিরোধ্য প্রভাব পাকিস্তানে শুরু হয়েছে, সেই সময় থেকে যুক্তরাষ্ট্রেরও যে প্রভাব সেটাও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র আমাদের অস্তিত্বের যে ইতিহাস সেখানে হাত দিতে চাইছে। কেন তাদের এত মাথা ব্যথার কারণ? ওই যে শুরুতে যেটি বলছিলাম, তারা তো প্ল্যান করেই সব কিছু এগোচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে মার্কিন এজেন্ট, তার মুখ থেকে রিসেট বাটনে প্রেস করার কথা বেরিয়েছিল। ব্রেন্ট ক্রিস্টেনসন জুলাই আন্দোলনে নিহত বা সেই আন্দোলনের ইতিহাসও সংরক্ষণে সহায়তা করতে চায়, সেটা করুন, কোনো আপত্তি নেই, করতে থাকুন। জুলাই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষ অংশগ্রহণ ছিল, তাদেরকে হিপনোটাইজ করে ভুল বুঝিয়ে পথে নামানো হয়েছিল, এটি বাস্তবতা। ব্লুপ্রিন্ট ছিল যুক্তরাষ্ট্রের, এটিও নতুন কিছু নয়। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। এই যে এনসিপির নেতারা, তাদের যে তাত্ত্বিক গ্রুপ ফরহাদ মজার, তিনি নিজেও তো বলেছেন যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে। তাহলে কারা সব একজোট হয়ে এই কাজগুলো করছে বাংলাদেশকে পেছনে নিতে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা, তার সঙ্গে আমাদের ইতিহাসকে উল্টে পাল্টে দেওয়ার যেই মনোবাসনা, যে টার্গেট, সব কিছুই তো একই সরল রেখায় একই বিন্দুতে এসে মিলে যাচ্ছে বিষয়গুলো।